ফারিস অফিস থেকে ছুটি নিয়েছে। আজকে তার বউ রৌদিয়া আইরিনকে নিয়ে বেরোবে। ঘুরতে বলতে জয়কে দেখতে যাবে। তাদের পরিচয়টা ফেসবুকের মাধ্যমে হয়েছে। অবশ্য ফারিস তার মামুর পরিবারের উপর একটু অসন্তোষ ছিল, মূলত তার বাবার মৃত্যু নিয়ে। একসময় বিরাট বিজনেসম্যান থাকলেও বড়সড় ক্রাইম করেছে, যার দরুন যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ইনান শেখ নিজে তার বাবার বিরুদ্ধে কেস লড়েছে। কি অদ্ভুত না, বোনের বরের বিরুদ্ধে আদালতে কথা বলেছে। ফারিসের বাবার মৃত্যুটা জেলেই হয়েছে, সেটাও আদালতে সিদ্ধান্ত আসা 6 মাসের মাথায় হার্ট অ্যাটাকে। ইনান শেখকে তার কোনো কালেই পছন্দ না, শুধু ভাজে ভাজে চলছে। ইনান শেখ তাকে আগে থেকেই পছন্দ করত, ব্যাপারটা ফারিস বুঝতে পেরেছে। সেজন্য ইনান শেখের সাথে বেশি বেশি কথা বলে খোঁজ খবর নিত, বিভিন্ন বিষয়ে আলোচনা করত, যাতে খুব সহজে ইনান শেখের প্রিয় পাত্র হয়ে ওঠা যায়। আদনানের চালচলন আগে থেকে উশৃঙ্খল, উড়নচণ্ডী, বখাটে। সেজন্য ফারিস প্রতিবার আদনানের কথা তুলে ইনান শেখের কানে বিষ ঢালত। সবচেয়ে বেশি সুযোগ এসেছে আদনান ইলমাকে রাতের বেলায় ঘুরতে দেখে। পিকচার তুলে ইনান শেখকে সাথে সাথে পাঠিয়েছে। তার অবর্তমানে তার মেয়েকে নিয়ে আদনান ঠিক কী করছে। ছেলেরা ভোলাতে ভালাতে কতক্ষণ, মেয়ে যত চালাকি হোক। এরপর খবর আসে জয় আবরণের, রৌদিয়ার কাজিন জয়। এমনিতেই ভার্সিটির লাইফ থেকে ফারিস রৌদিয়াকে পছন্দ করত। সেই অনুযায়ী জয় তাকে শর্ত দিয়েছে ইলমাকে তার করে দিকে সে রৌদিয়ার সাথে ফারিসের বিয়ে দেবে। কিন্তু দেখতে গিয়ে যত অঘটন। সেজন্য ফারিস প্ল্যানিং করেছে অ্যাসিড মারতে বা রেপ করে দিতে, বাকি ব্যবস্থা সে করে দিবে। ফারিসের বুদ্ধিতে জয় সেই সিদ্ধান্তে আসে। বিনিময়ে রৌদিয়ার সাথে তার বিয়েটা হয় গোপনে। এরপর ফারিস নিজেই সেদিন শপিং মলে বসে জয়কে লোকেশন, যাওয়া আসার সময় বলেছে। ভেবেছিল ইনান শেখের সামনে আজীবন ভালো থাকবে, কিন্তু নিজের কিছু অপকর্মের জন্য সব সামনে চলে আসে। ফারিস গাড়ি ড্রাইভ করছে, পাশে রৌদিয়া বসা। ফারিস এক হাতে স্টিয়ারিং ধরেছে, অন্য হাতে রৌদিয়ার হাত ধরে রেখেছে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। দুজনে একসাথে একটা রিসোর্টের সামনে আসে। ফারিস গাড়ি থামিয়ে বেরোয়। গেটের সামনে টিকিট কেটে দুজন ভেতরে যায়। রৌদিয়ার হাত ধরে পুরো রিসোর্টের আশেপাশে ঘুরে ক্লান্ত হয়ে যায় ফারিস। রেস্টুরেন্টের উদ্দেশ্যে দুজন হাঁটা ধরে। ফারিস আশেপাশে তেমন তাকায়নি, সেজন্য একটা ছেলের সাথে বুকে ধাক্কা লাগে, যার দরুন ছেলেটা ব্যথা পেয়ে চেঁচিয়ে ওঠে। ফারিস সরি বললেও ছেলেটা থামে না। এগিয়ে এসে ফারিসের কলার চেপে ধরে মুখ বরাবর ঘুষি বসিয়ে দেয়। ফারিস বুঝতে পারেনি তাকে মারা হলো কেন। ছেলেটা মারা আরম্ভ করতে আর কয়েকটা ছেলে এসে সেখানে উপস্থিত হয়। এসেই তাকে মারধর শুরু করে দেয়। ফারিসের ভাঙা হাত যাই সুস্থ হচ্ছিল, মার খেয়ে সেটা আগের মতো হয়ে গেছে। ছেলেদের মারামারির মাঝে আরেকটা ছেলে উপস্থিত হয় সেখানে। বলিষ্ঠ দেহের উত্তরাধিকারী, মুখে মাস্ক লাগানো, শার্টের হাতা ফোল্ড করতে করতে ভিড়ের ভিতর ঢুকে ফারিসের অন্ডকোষ বরাবর লাথি মারে। পরপর বেশ কয়েক লাথি মেরে ভাঙা হাতে এক পা দিয়ে চেপে ধরে, অন্য পা দিয়ে গলা চেপে ধরতে ফারিসের চোখ মুখ বেরিয়ে আসার উপক্রম। তখন একটা ছেলে স্টিক দিয়ে ফারিসের পা বরাবর আঘাত করতে থাকে। রৌদিয়া পাশে থেকে চিৎকার করছে অবিরত, তবে কারোর কানে সে চিৎকার যাচ্ছে না। সবচেয়ে বড় কথা, রিসোর্টের ভেতর এরকম উত্তেজনাপূর্ণ পরিবেশ সৃষ্টি করায় রিসোর্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। ফারিসকে ইচ্ছামতো ধোলাই করে সবাই বেরিয়ে যায়। তার অবস্থা ভীষণ শোচনীয়। ভেবেছিল ঘোরা শেষ করে জয়কে দেখে বাসায় ফিরবে। এখন তাকে জয়ের পাশের সিটে অ্যাডমিট করানো হয়েছে। সন্ধ্যায় আদনান একাই এসেছে একটা রেস্টুরেন্টে। আসার পেছনে অবশ্য কারণ আছে। জেসিয়া মাহাজাবিন তাকে ডেকেছে দেখা করার জন্য, ইলমাকে আর নিয়ে আসেনি। আদনান আসতেই দেখে জেসিয়া আগে থেকে উপস্থিত সেখানে। আদনান এসে বসতে জেসিয়া জিজ্ঞাসা করে, কি খাবে? কফি। জেসিয়া কফি অর্ডার দেয়। আদনান জেসিয়া মেহাজাবিনের চোখের দিকে তাকায়। জেসিয়া আদনানের দিকে তাকিয়ে বলে, ম্যালির সংসার জীবন কেমন কাটছে? মৃত মানুষকে নিয়ে কিছু জিজ্ঞাসা করতে নেই। আদনানের কথায় জেসিয়া মৃদু হাসে, জবাব দেয়, সন্তান হিসেবে, মৃত ব্যক্তি হিসেবে না। ওর কি দোষ ছিল? কিছু না, আমার জীবনের ভুল ছিল। আপনার ভাবা উচিত ছিল। প্রেমিকের হাত ধরে যাওয়ার পরিকল্পনা যেহেতু ছিল, মেলিসাকে কেন জড়ালেন? সবই ভাগ্য। ভাগ্য আপনার কাছে সামান্য মনে হতে পারে, কিন্তু 14 বছরের ব্যাপার। আমি তার জীবনে এসেছি মাত্র 1 মাস হবে। তাকে ভালো রাখার চেষ্টা করছি, তার জীবনের কষ্ট কেলানি মুছে দেওয়ার চেষ্টা করছি আমি। শুনুন, 14 বছরে বুঝেছেন, 1 যুগেরও বেশি সময়। সে সময়ের প্রতিচ্ছবি দেখেনি, মায়ের মমতা পায়নি। ইনান শেখে ওকে যতটুকু আদর দেওয়া সম্ভব ততটুকু আদর যত্ন দিয়ে বড় করেছে। তবু মা তো মাই হয়। আপনার অন্য মেয়ের জন্য যে ভালোবাসা, সে ভালোবাসা মেলিসেও পায়। জেসিয়া কথা বলতে ভুলে গেছে। আদনান কথাটুকু শেষ করে চুপ করে রয়। জেসিয়া কিছুক্ষণ মৌনতা বজায় রেখে বলে, আমার ছোট মেয়েটা প্রতিবন্ধী। সবেই আল্লাহর ইচ্ছে। আমি যে খুব সুখী তা কিন্তু না। সংসার জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। প্রতিবন্ধী মেয়েটাকে নিয়ে দিন পেরোচ্ছে। ম্যালি তার পরিবার এবং বাবার কাছে ভালো আছে। সে ভালো থাকুক।
তার নাম উচ্চারণ করে তাকে টানবেন না, সে আপনার কিছুই হয় না, আপনিও তার কিছুই হন না। এত অধিকার বোধ? সে তো আমারই, আমার জিনিসে আমার অধিকার থাকবে, এটাই স্বাভাবিক। বেশ ভালো, সুখী হও তোমরা। আপনিও সুখী হন, দৌড় এলো। আদনানের কথায় জেসিয়া মাহজাবিন হাসেন। বলার মতন অনেক কথা থাকলেও এখন বলতে পারছেন না। তার একটা প্রতিবন্ধী মেয়ে আছে, তাকে নিয়ে দুশ্চিন্তায় দিন পার হচ্ছে। সব বাবা মাই চায় তার সন্তান সুস্থ স্বাভাবিক হোক। একটা প্রতিবন্ধী সন্তান অভিশাপ বই কি কিছুই না। তবে বাবা মা কখনো সন্তান ফেলে দেয় না, সে যেরকমই হোক। আদর যত্ন মায়া মমতা দিয়ে বড় করেন। প্রেমিকের হাত ধরে আসলেও পরবর্তীতে একটু হলেও তাপশোক হয়েছে। ইনান শেখ কোনো অংশে কম ছিলেন না, শিক্ষিত, ভালো পরিবার, তার ফুটফুটে একটা কন্যা সন্তানও ছিল। কত সুন্দর একটা পরিবার হতে পারত। নিজের জেদ ইচ্ছের কাছে সবই এলোমেলো। যেহেতু নিজের জেদ এবং ভুলে সবকিছু হয়েছে, সেহেতু সবকিছু অতীত এবং মৃত ভেবে হৃদয়ে পাথর চাপা দিয়েছেন। সেদিন আদনানের সাথে মেলিসার ব্যাপার আর জিজ্ঞাসা করেনি জেসিয়া। বাকিদের কথা জিজ্ঞাসা করেছে, ফাইজা, তার ছেলের কথা, আদনানের কথাও। কিভাবে কি করলো, এখন কি করছে। মেলিসাকে নিয়ে সব ঠিকঠাক যাচ্ছে তো? যেহেতু আদনান এখনো স্টুডেন্ট, তার বউ স্টুডেন্ট, দুজনের খরচা বেশি। আদনানের ইনকাম আহামরি না, কোনো রকম টেনে টুনে চলার মতো। বাপের টাকা উড়ানো ছেলে আদনান এখন নিজের স্বল্প বেতনের টাকায় বউ চালায়, নিজে চলে। চাহিদা খুব সামান্যতে চলে এসেছে। অল্প স্বল্প চাওয়া পাওয়াতে সে বিশাল সুখ খুঁজে পায়। ফেরার পথে ইলমার জন্য দুটো গোলাপ নেয় আদনান। বাইক নিয়ে বাসায় আসে, গ্যারেজে সেটা রেখে ভেতরে যায়। নিজেদের রুমে গিয়ে সোফায় বসে। ইলমা আদনানের রুমে নেই, কোথায় আদনান জানে না। ঘড়ির কাঁটায় রাত 9টার ঘর ছুঁই ছুঁই। আদনান গলা ছেড়ে ডাকে, কই গো প্রেমিক নারী। ইলমা তখন রুমেই আসছিল। আদনানের এরকম সম্বোধন পেয়ে হকচকিয়ে যায়। আদনান ইলমার দিকে তাকিয়ে বলে, দরজা লাগিয়ে ভেতরে আয়। ইলমা দরজা লাগায়। ভেতরে আসতে আদনান তাকে টেনে নিজের কোলে বসিয়ে দেয়। ঘাড়ে থুতনি রেখে বলে, আজকে শাড়ি পরবি। না, কেন? দাদি বিকেলে ফুপুর বাসায় গিয়েছে, ফারিস হসপিটালে ভর্তি। তো তুমি করেছো? দূরও না। মিথ্যে বলবে না। আমি জানিও না এসব, ব্যাংকে ছিলাম, বিকেলে এসে সন্ধ্যায় আবার বেরিয়ে গেছি। তো কই ছিল সারা সন্ধ্যায়? বন্ধুদের সাথে। তাহলে ফারিসকে মারলো কে? কে আবার? আমি মরিনি, মনে হয় তোর বাপ ইনান মরেছে। জয়কে নিশ্চয়ই তুমি মেরেছো। হ্যাঁ। ও মা, তুমি তো মনে হয় ঝগড়া করলে আমাকেও এইভাবে মারবে। তোমার হাত চলবে। এখন অবধি একটা চরও মারিনি, তুই তো আমাকে মারিছিস। যখন হাতের কাছে যেটা থাকে সেটাই আমার গায়ে ছুরি মেরেছিস। তুমি যে বেশি ভালো সেই জন্য। আদনান জবাব দেয় না। ইলমার সামনে দুটো গোলাপ ধরে বলে, সুন্দর না? সুন্দর। গত বছর তোর বার্থডেতে আমার দেওয়া হরলিক্সটা ঠিকঠাক খেয়েছিস তো? স্যার, হরলিক্সের কথা বলছো কেন? ঘড়িটা আছে? কোনটা? যেটা আমি দিলাম। ইলমা সবিস্ময় নিয়ে উঠে দাঁড়ায়, চোখ বড় বড় করে বলে, ঘড়ি ব্রেসলেট তুমি দিয়েছো? হ্যাঁ। কেন? লুকিয়ে দেওয়ার কি আছে? এই সর, আমি মেয়ে মানুষদের এসব গিফট দেই না। তাহলে আমাকে দিলে কেন? সেজন্যই তো অপরিচিত সে দিয়েছি, প্রকাশ্যে দিলে আমার মান থাকতো নাকি? ইলমা এগিয়ে আসে, আদনানের কোলে বসে তার মাথার চুল টেনে ধরে বলে, ইফতিজার ভাই, শাহরিয়ার আদনান শেখ কাউকে ভালোবাসে। কোনো সন্দেহ আছে? আছে তো। কি? থালা প্লেট ধুয়ে মুছে দিলে না বুঝতাম সত্যিই ভালোবাসো। এমন একটা চর দিব বেয়াদব, দাদার নাম ভুলে যাবি। তোমার হাতে চর খেয়ে তোমার নাম ভুলে বেশি খুশি হব। তো চর খেতে হবে না, আর আমার নামও বলতে হবে না। কথাটা শেষ করে আদনান ইলমার কপালে ঠোঁট চুইয়ে দেয়। ইলমা চোখ বন্ধ করে আদনানের দেওয়া ভালোবাসার পরশ নেয়। মিস তৃপ্তি শেখ, আপনি রাজি থাকলে আপনার বাবার কাছে আমি বিবাহের প্রস্তাব পাঠাতে পারি। নির্মাণের মেসেজে তৃপ্তি হাসে। লজ্জায় মুখশ্রী লাল হয়ে গেছে, তবে সে লজ্জামাখা মুখশ্রী দেখার মতো কেউ নেই। সে একাই রুমে বসে আছে। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর তৃপ্তি লিখে, এই ছেলে, কোন কাজ করো? বিয়ে করে বউকে কি খাওয়াবে? তাড়াতাড়ি বিয়ে করলে চাকরি এমনিতেই পেয়ে যাব। তুমি রাজি কিনা সেটা বলো। এখন কোনো বিয়ে শাদী না, তোমার পড়াশোনা শেষ হোক, জব ধরো, দেন বাবাকে বলবে। আমার ভাই আদনানকে রাজি করাও, এমনিতেই সব রাজি। তোমার ভাই তো 12 মতের অধিকারী, কতক্ষণ বলে বোন দিবে, আবার কতক্ষণ বলে দিবে না। মাঝখানে আমার প্রেশার হাই হয়, আবার লোতে নেমে যায়। ভাইয়া এরকমই। আচ্ছা তৃপ্তি শেখ, পড়াশোনা করুন, আমিও পড়াশোনা শেষ করি, এরপর না হয় বড় বউ সাজবো, কি বলেন? ইনশাল্লাহ। আদনান বেতন পেয়েছে, ফেরার পথে একটা শপিং মলে প্রবেশ করে, মূলত ইলমার জন্য কিছু কেনার জন্যে। সে যে বিয়েতে একটা শাড়ি দিল, এরপর দাদির টাকায় শাড়ি দিয়েছে, এছাড়া কিছুই দিতে পারেনি। আদনান শপিং মল ঘুরে ইলমার জন্য একটা 3 পিস পছন্দ করে।
ওড়নাটায় তার চোখ আটকে গেছে। কালো ওড়নায় ফুলের প্রিন্ট করা অ্যাশ কালারের থ্রি পিস। আদনানের পছন্দ হতে দেরি করেনি, ইলমার জন্য রেডিমেড থ্রি পিসটা নিয়ে নেয়। বাইক নিয়ে বাসায় ফিরে ইলমা সবে সাবান নিয়ে এসেছে। আদনান ইলমার দিকে শপিং ব্যাগ এগিয়ে দিয়ে বলে, বিকেলে ঘুরতে বের হবো, এই ড্রেসটা পরবি। ইলমা শপিং ব্যাগটা হাতে নেয়, খুলে দেখে অ্যাশ কালারের একটা থ্রি পিস। ওড়নায় হাত বুলাতে বুলাতেই মুচকি হাসে ইলমা। কালো রঙের সফট ওড়নায় ফুলের প্রিন্ট করা। ইলমা থ্রি পিস দেখতে দেখতে আদনান শাওয়ার সেরে আসে। ইলমা তখন তৃপ্তির রুমে গিয়েছে, আদনান আর ডাকেনি। তৃপ্তি বসে বসে ইলমার দু হাতে মেহেদি পরিয়ে দেয়। ইলমা মেহেদি রাঙানো হাত নিয়ে আদনানের সামনে আসলে আদনান ভ্রু কুচকে বলে, বিয়েতে তো মেহেদি দিলি না। সময় ছিল নাকি? আদনান ইলমার দু হাতে নিজের হাত নেয়। মেহেদি রাঙানো হাত সবসময় সুন্দর হয়। আদনান ইলমার দু হাত পরক করে। বিকেলে ইলমা তৈরি হয় আদনানের দেওয়া থ্রি পিস পরে। মেহেদি রাঙানো হাতে সাদা পাথরের ব্রেসলেট এবং অনামিকা আঙ্গুলে একটা রিং পরে। বেশ সুন্দর লাগছে তাকে। আদনান ইলমাকে এক নজর পরক করে এগিয়ে আসে। ইলমার চোখের দিকে তাকিয়ে বলে, আমার বউ ভীষণ সুন্দর। আদনানের কথায় ইলমা বেশ লজ্জা পায়। আদনানের বুকে ধাক্কা দিয়ে বলে, দেরি হয়ে যাচ্ছে, বেরোই। আদনান ঠোঁট টিপে হাসে, ইলমাকে নিয়ে বেরোয়। বাইকে বসে ইলমাকে পেছনে বসায়। বাইকে কিছুক্ষণ ঘোরাঘুরি করে একটা রেস্টুরেন্টে এসে স্থির হয় দুজন। আদনান ইলমাকে দাঁড়াতে বলে। ইলমা দাঁড়াতেই আদনান ফোন বের করে ইলমার পিকচার্স তুলে দেয়। ইলমাকে নিয়ে টুকটাক ফাস্ট ফুড খেয়ে বেরিয়ে আসে। দুজনে হাতে হাত রেখে হেঁটে এগুচ্ছে। আদনান ইলমার দিকে তাকিয়ে বলে, শোন, একটা কথা বলি। কি বলো? ট্যাপলা ভারিসে জায়গা মতো অনেকগুলো লাথি দিয়েছি, এখন কি ওর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে? ইলমা আদনানের দিকে তাকিয়ে রয়। কিছু বলার মতো খুঁজে পেল না। আদনান ইলমাকে চুপ থাকতে দেখে ভ্রু কুচকে তাকা। ইলমা জবাব দেয়, ভবিষ্যতে দেখা যাবে। আদনান জবাব দেয়, হলে হোক, খাঙ্কির পোলা আমার বউয়ের গায়ে অ্যাসিড মেরেছে। বাদ দাও। হ্যাঁ, এই মাসে হসপিটালে যাব, তো সার্জারি করাবো। এই তোমার কাছে তো টাকা নেই, বেতন যা পেয়েছো আমাদের মাস চলতে হিমশিম হয়ে যাবে। তো আমি এখন সার্জারি করব না। তোর কথা হবে নাকি? এই মাসে যাব, টাকা নিয়ে চিন্তা করিস কেন? আমার স্বামী একজন স্টুডেন্ট, সেটা মনে আছে আমার। ইলমার কথায় আদনান ইলমার দিকে তাকায়, তবে তার ঠোঁট হাসছে না, চোখ জোড়া হাসছে। ইলমা আদনানের দিকে তাকিয়ে বলে, কি হলো? কিছু না। ইনান শেখ সোফায় বসেন। আদনান এদিকটায় আসছিল। ইনান শেখকে দেখে পুনরায় রুমের দিকে যায়। ইনান শেখের সাথে তার যায় না, একটা না একটা ঝগড়া ঝামেলা হয়েই যায়। শুধু ফারিসকে মারার সময় একটু মিল হয়েছিল, সেটা কিভাবে আদনান জানে না। ছেলেপেলের ব্যবস্থা, প্ল্যানিং সব আদনানের করা, টাকা ইনান শেখ দিয়েছে। আদনান রুমে ঢুকতে গেলে ইনান শেখ ইলমাকে ডাকেন। আদনান দেখে ইলমা এদিকেই আসছে, সেজন্য সে আর রুমে যায়নি। দুজনে এসে সোফায় বসতে ইনান শেখ ইলমাকে বলেন, ডাক্তারের সাথে কথা হয়েছে, এ মাসের মাঝামাঝিতে তোমাকে নিয়ে যাব, সার্জারি করাবো। আদনান ইলমার দিকে তাকিয়ে বলে। আমার হাতে টাকা আসলেই যাব। ইনান শেখ আদনানের দিকে ভুরু কুচকিয়ে তাকিয়ে বলেন, এই ছেলে, তোমাকে টাকার চিন্তা করতে বলেছি? মেয়ে কি একবারে দিয়ে দিয়েছি নাকি? ওর প্রতি আমার দায়িত্ব নেই? আমার থেকে বেশি না। আদনানের কথা ইলমা চোখ রাঙিয়ে তাকায়। আদনান সেসব পাত্তা দেয় না। ইনান শেখ দুজনকে পরখ করে মাথা নিচু করে হাসেন। তার মেয়েকে বিয়ে করার পর আদনানের বুদ্ধি বেড়েছে, দায়িত্ববোধও বেড়েছে। ফরিদা পারভিন হসপিটালে আছেন। তারেক মাহমুদও আজকে গিয়ে দেখে এসেছেন ফারিসকে। যায়নি ইনান শেখ, তিনি যাবেনও না। আদনান তো কখনোই যাবে না। আদনানের সাথে এলোমেলোভাবে ইনান শেখের দুদণ্ড কথা হয়েছে, তবে সুন্দর করে না। দুজনের একজন তেরা জবাব দিয়েছে। ইলমা আদনানের পেছন দিয়ে রুমে আসে, দরজা লক করে আদনানকে শাসিয়ে বলে, তুমি কি বাবার সাথে ভালোভাবে কথা বলতে পারো না? না, পারি না। বেয়াদব একটা। তোর বাবা জীবনে আমাকে তার মেয়ে জামাই মানবে না, সেই জন্য তার মন রাখতে আমি কোনো তেল মারতে পারবো না। মানলে মানুক, নাহলে আইনসভায় বসুক। আল্লাহ, আমার বাচ্চাগুলো যাতে ওর মতো তেড়া না হয়। এই ওয়েট, কি? বিয়ে হলো 1 মাসের বেশি, তুই এখানে বমি করিস না কেন? আদনানের কথায় ইলমা হতবিহ্বল হয়ে যায়, জবাব দেয়, মানে বমি করব কেন? আদনান হেসে বলে, বমি করলে বুঝতাম আমি বাবা হতে চলেছি। ওই আগের যুগে সিনেমেটিক কাহিনী আর কি। সর অসভ্য, বউ চালাতে হিমশিম, সেখানে আবার বাচ্চা চালাবে। এ চুপ, এই বাড়ি আমার, বাকি প্রপার্টিও আমার, সেখানে আমি আমার বাচ্চা পালতে পারবো না? নিজের টাকায় কিছু করো, বাচ্চার নাম মুখে নিবে না একদম। আচ্ছা শোন। বলো। ইলমার কথা শেষ হতে আদনান ইলমাকে বুকের সাথে জড়িয়ে ধরে, দৃষ্টি নিচু করে ইলমার মুখ পানে স্থির করে বলে, আমার মেয়ে বেবি চাই। তোমার মেয়ে হলে তাকে সেফটি দিতে পারবে? তোমার মতো কোনো আদনান তাকে রাস্তায় ইপটিজিং করবে, সহ্য হবে তোমার? আদনান চুপ, মাথাটা নিচু করে নেয়। সে যা করেছে সেটা জঘন্য ছিল। ইফটিজিং করে মেয়েদের হয়রানি করা, বিরক্ত করা কোনো সুপুরুষ এবং ভালো পরিবারের ছেলের কাজ নয়। আদনানকে চুপ দেখে ইলমা ভ্রু কুচকে বলে, 'কি হলো? ভুল করেছিলাম, অনুতপ্ত আমি, তব পড়েছি আর কি। কি
কি জঘন্য ছিল ব্যাপারটা। আদনান জবাব দেয় না। ইলমা আদনানের দিকে এক নজর তাকিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। ইলমা সামান্য এড়িয়ে চলা আদনানের বুক দুমড়ে মুচড়ে ওঠে, অনুতপ্তে বুকটা খা খা করছে। আপাত দৃষ্টিকোণ থেকে কি জঘন্য একটা ব্যাপার ইপটিজিং করা। আদনান ইলমার কাছে আসে, ইলমার দিকে তাকিয়ে নরম শীতল কণ্ঠে বলে, তুই রাগ করেছিস? কেন রাগ করবো? তেরা কথা বলছি। কিছু না। সরি আমি। আরে আমায় সরি কেন বলছো? অতীত তো বাদ দিলাম, মানুষ সবসময় একরকম থাকে না, সময়ের সাথে পরিবর্তন হয়। বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। আদনানের কথা ইলমা চোখ রাঙানি দিতেই আদনান ইলমাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলে, সরি সরি। তুমি আর ভালো হলে না। রাতে সবাই খেতে বসেছে। ফারিসকে বাসায় নিয়ে আসা হবে, মিলাদ পড়ানো হবে। তারেক মাহমুদের কাছে দাওয়াতপত্র দিয়ে দিয়েছে। একটা মাত্র ভাগিনা যাতে সবাই আসে। খবরটা পাওয়া মাত্র ইনান শেখ সাপ সাপ জানিয়ে দেন, আমি কোথাও যাব না, আর না আমার বউ বাচ্চা যাবে। ভালো মানুষের বাসায় আমি যাব না। এমনিতে ভালো মানুষের পাশে একটু বসে রুমে যেতে যেতে গা চুলকানি শুরু হয়ে যায়। ইনান শেখ আদনানের দিকে তাকাতে আদনান ইলমার দিকে তাকায়। তার চাহনি একটু রোমান্টিক টাইপের। ইনান শেখ নিজেই লজ্জা পেয়ে দৃষ্টি সরিয়ে নেয়। ঈশিতা তারেক মাহমুদকে বলেন, তুমি যাবা? তারেক মাহমুদ বলেন, না গেলে খারাপ দেখাই, রেডি হয়ে থেকো, আমরা যাব। তাহলে ফাইজাও আসুক। ঈশিতার কথা ইনান শেখ বলেন, আমরা কেউ কোথায় যাচ্ছি না। ফাইজা কিছু বলার মতো পেল না। ইলমা তখন বলে, যাক না, ফুপুর তো দোষ নেই। ওর বাসে যাওয়ার দরকার নেই। আরে যাক, জেঠিমার সাথে যাবে, আবার চলে আসবে। ইলমার কথায় আদনানও সায় দেয়। ইনান শেখ আর কিছু বলেনি। সবাই যেতে তৃপ্তি আদনানকে বলে, ভাই শোনো, বলো। নির্মাণ কিছু বলছে। আদনান চুপ থেকে বলে, ওই শালা আমার ছোট বোনটাকে ছাড়লো না, মনে আছে সব? সময় হলে বিয়ে দেব, এর আগে শালার আশেপাশে বেশি ঘেসবি না। তখন ইলমা উঠে বলে, নিজের যেমন বিয়ের আগে আশা ছিল কথা বলার, প্রেম করার, সেরকম আশা নির্মাণেরও। নিজের বেলায় পরের বোন প্রেম যোগ্য পাত্রী, আর পরের বেলায় নিজের ছোট বোন। হ্যাঁ, এই শালি প্রেমিক নারী, মুখ বেশি চলে তোর। আদনান ধমকে উঠলে ইলমা রেগে বলে, আমার সাথে কথা বলবি না। কথায় কথায় তুই তুই করবি না। নিজে যে তুই তুকারি করে সেটা কি? হ্যাঁ, এহ এখন কি তোকে আমি ওগো প্রেমিক নারী কই? তুমি তুমি বলে ডাকবা। প্রেমিক নারী ডাকতে বলিনি আমি। অত আমি রোমান্টিক হতে পারবো না। আর আসিস শাড়ি খোলার আবদার নিয়ে। ইলমার কথায় আদনান তৃপ্তির দিকে তাকাতে দেখে বেচারি লজ্জায় কেটে পড়েছে। আদনান ইলমার দিকে রাগী দৃষ্টিতে তাকায়। হুট করে ইলমার হাতে এক টান দেয়। জোর কদমে রুমে এনে ইলমার হাত ছেড়ে দিয়ে ঠাস করে দরজা লাগায় আদনান। দরজার সাথে ইলমার দুই বাহু চেপে ধরে বলে, দিন দিন বেয়াদব হচ্ছিস। বেয়াদবের সাথে থাকলে বেয়াদবই তো হব। মুখে মুখে তর্ক করিস। নিজে যে আমার ভোলাভালা ভাইকে বউ আদরের কথা শেখাও সেটা। তাই বলে তুই আমার বোনকে জামাই শাড়ি খোলার আদর করে কথা বলবি? ও অ্যাডাল্ট, আর আমার ভাই সে তো বাচ্চা। তোর আন্ডা ভাই আমার অ্যাডাল্ট বোনের থেকেও বেশি বোঝে। চুপ। তুই চুপ। দুজন দুজনকে ধমকাধমকি করে সরে যায়। ইলমা আদনানের সাথে কথা বলে না। অনেকক্ষণ দুজন চুপ থাকে। আদনান নির্মাণকে কল দেয়। ইলমাকে শুনিয়ে শুনিয়ে বলে, বন্ধু বিয়ে করলাম 1.5 মাসে বেশি, বউ আজ পর্যন্ত ভালোবাসি বলে না, উল্টো 3 বেলা নিয়ম করে ঝগড়া করে। মেয়ে মানুষ এমনই ভাই, তোর বোনও আমাকে নিয়ম করে 3 বেলা ভালোবাসি বলে না। এই শালা চুপ। তোর সাথে আমার বোনের বিয়ে সমর্থন করি, তাই বলে এই না যে তুই প্রেম করবি আর আমি সেটা মেনে নিব। নিজেও তো পরের বোনের সাথে প্রেম করতে। মেলিসা আমার কাজিন ছিল। তৃপ্তি আমার বন্ধুর বোন লাগে। আমার বোনকে ডিস্টার্ব করবি না। তোর বোনই আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। হ্যাঁ, তোর 12 ভাতের চেয়ে যে মায়া বেশি, সেজন্য আমার বোন তোর প্রেমে হাউডুবু খাচ্ছে। দোয়া দিলাম তোর বউ যাতে এই জন্মেও তোকে ভালোবাসি না বলে, তোর মতো শালা আর কোনো দুলাভাইয়ের ভাগ্যে না জুটুক। আদনান কল কেটে দিয়ে বলে, সব কটাই নাটকবাজ, সব ড্রামা আমার সাথে দেখায়। ইলমা শুনেও না শোনার ভান করে শুয়ে পড়ে। আদনান লাইট অফ করে ইলমার পাশে শোয়া ইলমাকে বলে, ঘুমানোর সময় জামাইকে বুকে টেনে আদর করতে হয়। এত পড়াশোনা করে সেই আক্কেল জ্ঞানটুকু হয়নি তোর? কানের কাছে চিৎকার করলে চর মেরে রুম থেকে বের করে দিবে একদম। ইলমার কথায় আদনান হাঁ হয়ে যায়। ইলমা তাকে লাথি মারার থ্রেট দিয়েছে। আজকে আদনানের বউ বেশি রেগেছে। আদনান ইলমাকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে নাক ঘষে বলে, তুই আমাকে চর মেরে রুম থেকে বের করার আগে শরীরের ব্যথায় পা দুটো ফ্লোরে ফেলতে পারবি কিনা সেটা ভাব। কসম খোদার, আমাকে রাগে ভিতর শরীরের ব্যথা নিয়ে বিছনা থেকে উঠতে পারবি না। আদনানের শান্ত মাথায় দেওয়া হুমকিতে ইলমা চুপসে যায়। আদনান মেজাজ হারিয়ে ইলমাকে ছেড়ে দেয়। নিজেই ঘুরে শুয়ে পড়ে। ইলমা আদনানের রাগ বুঝে নিজেই এগিয়ে যায়। আদনানের গালে নিজের ঠান্ডা নরম হাত স্পর্শ করে বলে, তোর মুখ বেশি চলে।
কথাটা বলে ইলমা আদনানের গালে ঠোঁটে কপালে চুমু দিয়ে রাগ ভাঙায়। আদনান নিজেও ইলমাকে জড়িয়ে ধরে বুকের সাথে মিশিয়ে নেয়। ইলমার মুখশ্রীতে অসংখ্য চুমুতে ভরিয়ে দেয়। ইনান শেখ নিজের কাজে গেছেন। আদনান ইলমা বাদে বাকিরা সবাই ফাতিহার বাসায় গিয়েছে, সেজন্য পুরো বাসা ফাঁকা। আদনান আজকে আর কাজে যায়নি, ভার্সিটি গিয়েছে কিছু কাজে। ইলমা বাসায় একাই রয়েছে। সকালের রান্নাটা শেষ করে টুকটাক কাজ সেরেছে। ইলমা ভাবছে আজকে শাড়ি পরবে, সেজন্য 10:30টার দিকে গোসল সেরে শাড়ি পরিধান করে। ইউটিউব দেখে নিজের প্রচেষ্টায় অনেকটা সক্ষম হয়েছে সে। শাড়ি পরতে না পড়তে আকাশে মেঘের ডাক পড়ে। ইলমা দৌড়ে ব্যালকনিতে যায়। গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে আরম্ভ করেছে। ইলমা দেখতে দেখতে বৃষ্টির বেগ প্রবল হয়ে যায়। ইলমা বৃষ্টিতে ভেজার লোভ সামলাতে পারেনি, দৌড়ে গার্ডেনে যায়। শাড়ি পরিধান করে বৃষ্টিতে ভেজা শুরু করে। বৃষ্টিতে ভিজে যখন চুপচুপে হয়ে যায় তখন আগমন হয় আদনানের। বৃষ্টি মাথায় ভিজেই এসেছে। ইলমাকে শাড়ি পরে ভিজতে দেখে এক মুহূর্তের জন্য আদনানের হৃৎপিণ্ড থমকে যায়। অসম্ভব লাফচাপ দিতে শুরু করে। শাড়ি পরা সুশ্রী রমণী তার বউটাও এভাবে বৃষ্টিতে ভিজছে। আদনান শেখ আপাতত খুন বাইক রেখে ইলমার দিকে এগিয়ে আসে। দুহাতে বৃষ্টির পানি নিয়ে ইলমার চোখে মুখে ছিটিয়ে দিতে ইলমাও আদনানের চোখে মুখে বৃষ্টির পানি ছিটিয়ে দেয়। দুজন খুনসুটিতে মেতে ওঠে। আদনান ইলমার গায়ের সাথে আটসাট হয়ে লেগে থাকা ভেজা শাড়ির ভাঁজে কোমরে হাত রেখে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। ইলমার লম্বা ঘন চুল বৃষ্টিতে ভিজে মিলিয়ে গেছে। বৃষ্টিস্নাত মায়াবী চোখ জোড়া অদ্ভুত সুন্দর লাগছে। আদনান নেশার ঘরে চলে যায়। ইলমার ভেজা ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিয়ে ঠোঁটের সবটুকু নম্রতা শুষে নেয়। ইলমা আদনানের কপালের ঠোঁট ছুঁয়ে দিতে আদনান শুধায়, আমার প্রেমিক নারী আমায় কখনো ভালোবাসি বলেনি। আদনানের কথায় ইলমা তাকায়, ঠোঁট জোড়া কিছুটা কেঁপে ওঠে। ভালোবাসি বলা খুব সহজ হলেও ইলমার কাছে এই বাক্য উচ্চারণ করা ভীষণ কঠিনতম। আদনানের প্রতি ইলমার সেই ভালোবাসা যা কখনো মুখে বলা হয়নি কিন্তু চোখের ভাষায় ফুটে উঠেছে। নিঃশব্দে ভালোবেসে আশা রেখেছে যা কেবলই গোপন আকাঙ্ক্ষা রূপে ছিল। আদনানের আবদার পূরণ করতে ইলমা ছন্দ তুলে বলে ওঠে, আকুল হৃদয়ের নীরব চাহনি, অপূর্ব রূপে মাখে আসা, আমার গুপ্ত প্রেমের সুপ্ত পিয়াসা।